দীর্ঘ ১ মাসের প্রতীক্ষার অবসান হচ্ছে আজ রাতেই নির্ধারিত হবে কার হাতে উঠছে টি-20 বিশ্বকাপ ২০২৪-এর শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। দক্ষিণ আফ্রিকা তাদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে, অন্যদিকে ভারত এর আগে টি-20তে একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং ২০১৪ বিশ্বকাপে তারা রানার্স আপ হয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ফাইনালে কারা এগিয়ে, কারা জিততে পারে, ম্যাচে কি হতে পারে, কী ধরনের পরিবর্তন আসতে পারে ম্যাচে, সব কিছু মিলে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজ শুভ নারায়ণ চৌধুরী। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে। দুটো দল ফাইনালে উঠছে, আসলে এই ফাইনাল নিয়ে আসলে আপনি কী ধরনের লড়াই আশা করছেন, কেমন হতে পারে আজকের ফাইনালটা? আচ্ছা, দুটি দলই এখন পর্যন্ত অপরাজিত, কেউই হারেনি। সাউথ আফ্রিকা সবগুলো ম্যাচই জিতেছে, ইন্ডিয়ার একটা ম্যাচ বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে, বাকি সবগুলো তো ওরা জিতেছে। তো আজকে কোনো না কোনো দল হারছে, এটা মোটামুটি নিশ্চিত। এখন কে হারবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আসলে কোন দল কীরকম মেন্টালিটি নিয়ে নামছে তার উপরে। এখানে একটা জিনিস হচ্ছে কি, ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ইন্ডিয়া প্রায় প্রতিটা ম্যাচে ডোমিনেট করে জিতেছে এক্সেপ্ট ফর দ্য পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ম্যাচে নিউ ইয়র্কের পিচ, স্লো পিচ ছিল, সেখানে ওরা 119 রানে অল আউট হয়েও শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে যদিও, বাট সেই ম্যাচেই তারা কিছুটা ভুগেছে। বাকি সব ম্যাচেই ওরা অপোনেন্টকে বেশ ডোমিনেট করেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা হচ্ছে আপনার প্রায় প্রতিটা ম্যাচেই সাফার করে তারপর জিতেছে এক্সেপ্ট ফর দ্য সেমিফাইনাল, যেখানে আফগানিস্তানকে ওরা 56 রানে অল আউট করে দিল। তো কিন্তু এখন সেই ফ্যাক্টরটা ফাইনালে কোনো ইম্প্যাক্ট রাখবে কি না সেটা আসলে ডিপেন্ড করে, যেটা বললাম, মেন্টালিটির উপর। কারণ সাউথ আফ্রিকা এই প্রথম কোনো ওয়ার্ল্ড ইভেন্টের ফাইনালে উঠেছে ক্রিকেটে। তো এখন এটা ওদের জন্য চাপ হয়ে আসে, নাকি ওরা এটাকে যে কাইন্ড অফ কী বলবো, রোমান্স হিসেবে নেয় বা আরও তেড়ে ফুড়ে নামে, সেটার উপর ডিপেন্ড করবে ওরা কেমন খেলবে। ইন্ডিয়ার জন্য কিন্তু ব্যাপারটা কি, ইন্ডিয়া 2013 সালের পর থেকে আর কোনো আইসিসি ইভেন্টে জেতেনি। ওরা বারবার ফাইনালে গেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ বলুন, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তো এই 6 মাস আগে হলো নভেম্বরে, বা টি-20 ওয়ার্ল্ড কাপে 2014-তে ফাইনালে বারবার ফাইনালে গেছে কিন্তু হেরেছে। এখন এই জিনিসটা ওদের জন্য চাপ হয়ে আসে কিনা, নাকি এবার কিন্তু রাহুল দ্রাবিড়ের অলরেডি উনি ঘোষণা করে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড় এই বিশ্বকাপে থাকছে না কোচ হিসেবে। অন্যদিকে কোহলি, রোহিত, ওদেরও ধরে নেওয়া যায় যে যদিও পরের বিশ্বকাপ ভারতে 2 বছর পরেই, বাট ততদিন পর্যন্ত তারা থাকবেন কিনা সেটা নিয়ে বেশ ডাউট আছে। সো তাদেরও এটা শেষ বিশ্বকাপ, এই সবগুলো ফ্যাক্টর এতদিন ধরে না জেতা, এদের শেষ বিশ্বকাপ, সবগুলো তাদের জন্য প্রেরণা হয়ে আসে নাকি চাপ হিসেবে, এই ফ্যাক্টরগুলোই হচ্ছে ফাইনালে আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। আজকের ম্যাচটা হচ্ছে বারবাডোসে, এখানে এই বিশ্বকাপে এবারে এখন পর্যন্ত আজকে 9ম ম্যাচ। প্রথম ম্যাচটা এটাতে হয়েছিল, সুপার ওভারে গিয়েছিল, নামিবিয়া 1 ম্যাচ, এরপরে ম্যাচটা বৃষ্টিতে ভিজে যায় এবং তারপরে যে 6টা ম্যাচ সবগুলো দেখা গেছে একপাক্ষিক হয়েছে। আজকের ম্যাচের উইকেট কেমন আচরণ করতে পারে? আচ্ছা, যেটা হচ্ছে এখানে পিচটা নর্মালি সাধারণত এটা পেসার ফ্রেন্ডলি, কিছুটা ফাস্ট অ্যান্ড বাউন্সি, বাট অ্যাট দ্য সেম টাইম এটা ব্যাটসম্যানদের জন্য একেবারে যে ব্যাটিং কী বলবো, ঠিক ব্যাটিং স্বর্গ যেটা বলে তাও না, আবার ব্যাটসম্যানদের জন্য এটা মোটেও দুর্বোধ্য কিছু না। ব্যাটসম্যানরা এখানে রান পাচ্ছেন, বেশ ভালোই রান পাচ্ছেন। অস্ট্রেলিয়া এখানে যদিও এই 8 ম্যাচে একবারই 200+ স্কোর হয়েছে, অস্ট্রেলিয়া করেছে ইংল্যান্ডের এগেনস্টে, বাট এখানে অন অ্যাভারেজ অস্ট্রেলিয়া যেমন 201 করেছে, ইন্ডিয়া আফগানিস্তান এগেনস্টে 180+ সম্মত করেছে, এবং এখানে যেটা অ্যাভারেজ স্কোর 160 কাছাকাছি, ডে ম্যাচে আরেকটু বেশি, 165 এরকম। তো একেবারে যে খুব বেশি এখানে আমরা এই বিশ্বকাপে অনেক লো স্কোরিং ম্যাচ দেখেছি, সেটা তেমন কিছু হবে বলে মনে হয় না। এবং দুই দলের ব্যাটিং বোলিংয়ে কিন্তু যেটাকে বলে সেয়ানে টক্কর, সেরকম আপনি কোনো দলকেই খুব বেশি বোলিংয়ে এগিয়ে রাখতে পারবেন না বা পিছিয়ে রাখতে পারবেন না, ব্যাটিংয়েও একই। সো সেক্ষেত্রে আপনার লো স্কোরিং ম্যাচ হবে বলে মনে হয় না, হয়তো 160-170 ওই স্কোরের মধ্যেই ম্যাচটা হতে পারে। আজকে দুই দলের একাদশে কেমন পরিবর্তন আসতে পারে? পরিবর্তিত একাদশ নিয়ে নামবে নাকি কোনো চেঞ্জ আসতে পারে? এখন পর্যন্ত দুই দলই যেহেতু, এখানে ফ্যাক্টর হচ্ছে মানে সাধারণত কী বলা হয়, আপনি যখন জিতে যাচ্ছেন তখন সেটাতে আসলে চেঞ্জ আনা খুব বেশি দরকার, না হলে চেঞ্জ আনার দরকার নেই। এবং আজকে পিচ যেমন, তাতে খুব বেশি যে চেঞ্জ আনার দরকার আছে, যে বোলিং পিচ হলে আপনি হয়তো একজন বোলার বাড়তি খেলাতেন বা একজন ব্যাটসম্যান বাড়তি নেওয়ার একটা হিসাব থাকতো যদি হতো, এখানে তেমন কিছুই না। সো আমার মনে হয় দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে। এখানে একটা ফ্যাক্টর হতে পারে সাউথ আফ্রিকার ক্ষেত্রে, ওরা পিচটাকে কীভাবে রিড করছে তার উপর ডিপেন্ড করে হয়তো বলা হচ্ছে যে ওডনেল বাটম্যান অথবা তাবরেজ শামসির মধ্যে যে কোনো একজনকে, তাবরেজ শামসি খেলছেন, বাট হয়তো বাটম্যানকে ওরা নিতে পারে। কিন্তু জিনিসটা হচ্ছে আপনার ওই দিক থেকে যদি আপনি আবার চিন্তা করেন যে ইন্ডিয়ার মিডল অর্ডারে সম্ভবত তিনজন ব্যাটসম্যান আছেন বাহাতি, 3 জন, হ্যাঁ। সেক্ষেত্রে তাবরেজ শামসি তাদের এগেনস্টে কিন্তু একটা ভালো ওয়েপন হতে পারে। সো সেদিক থেকে আবার ইন্ডিয়ার যদি আপনি দেখেন যে
ইন্ডিয়ার বোলিং এটা কিন্তু বেশ ব্যালেন্সড। আপনি তিনজন পেসার, দুইজন পেসার, কিন্তু সাথে হার্দিক পান্ডিয়া থাকার কারণে তিনজন পেসার হয়ে যাচ্ছে, আবার ওদের তিনজন স্পিনারও আছে। সো খুবই ব্যালেন্সড। আমার মনে হয় না এখানে 11-এ কোনো একটা চেঞ্জ আসবে। আমরা যদি দুই দলের এখন পর্যন্ত বিশ্বকাপ যাত্রাটা দেখি, তাহলে দেখব যে ভারত ব্যাটিং বোলিং দুই দিক থেকেই তারা পারফর্ম করে এসেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের বলারদের উপর নির্ভর করেই এসেছে। তাহলে আজকের ম্যাচে মানে ডিফারেন্সটা কারা করে দিতে পারে? আচ্ছা, দক্ষিণ আফ্রিকা বোলারদের উপর ডিপেন্ড করে এসেছে, এর একটা বড় ফ্যাক্টর কিন্তু হচ্ছে দক্ষিণ আফ্রিকা যেসব পিচগুলো খেলেছে, যে পিচগুলোতে, সেগুলো একটা বড় ফ্যাক্টর ছিল, কারণ পিচগুলো ছিলই বোলিং পিচ। সো ওইখানে ব্যাটসম্যানদের কিছু করার চান্সই খুব কম ছিল, যেখানে ভারত কিছু কিছু ম্যাচ খেলেছে ব্যাটিং পিচে, যেখানে ব্যাটসম্যানরা ভালো করেছে। সো ওই জিনিসটা আসলে এখানে বিবেচনা করাটা একটু ফলস, কী বলবো, মিসইন্টারপ্রিটেশন হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আজকের ম্যাচে যদি আপনি কারা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারেন, সেক্ষেত্রে প্রথমে আসে পাওয়ার প্লে। কারণ হচ্ছে আপনার এখন পর্যন্ত ব্রিজটাউনে যতগুলো ম্যাচ হয়েছে, যারা পাওয়ার প্লেতে জিতেছে, দুই দলের পাওয়ার প্লে বিবেচনা করে যারা পাওয়ার প্লেতে জিতেছে তারাই ম্যাচটা জিতেছে। সো এদিক থেকে বলে দেওয়া যায় যে পাওয়ার প্লেতে যারা ডমিনেট করবে তারাই ম্যাচটা জিতবে। এখন পাওয়ার প্লেতে আপনি যদি দেখেন, এদিকে ইন্ডিয়ার রোহিত শর্মা একেবারে ফায়ারিং মোডে আছেন, ওদিকে কুইন্টন ডিকক এখন পর্যন্ত একেবারে যে খুব বেশি ঝোল সরছেন তা না, বাট পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকা যদি ভালো কিছু করে থাকে সেটা ডিককের কারণেই করেছে। তো এদিকে রোহিত শর্মার আবার ওদিকে যদি আপনি বোলিংয়ের কথা চিন্তা করেন, রোহিত শর্মার এগেনস্টে হয়তো কাগিজো রাবাদার বোলিংটা দেখার মতো হবে, কারণ রাবাদা টি-20, রোহিত শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেটে রাবাদার এগেনস্টে বেশ ভোগেন এখন পর্যন্ত যেটা দেখা গেছে, এবং টি-20তে সমস্ত স্ট্যাটটা এরকম যে রাবাদা এই পর্যন্ত রোহিত শর্মাকে 4বার আউট করেছেন, এর মধ্যে 3বার পাওয়ার প্লেতে। সেক্ষেত্রে রাবাদা ভার্সেস রোহিত ওই ম্যাচ আপটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। আবার অন্যদিকে যদি আপনি কুইন্টন ডিকক দেখেন, কুইন্টন ডিকক এখন পর্যন্ত বিশ্বকাপে ভেতরে ঢোকা বলে, বাহাতি বোলারের ভেতরে ঢোকা বলে বেশি আউট হচ্ছে। সো সেদিক থেকে আপনার আর্শদীপ সিংকে, ভারতের আর্শদীপ সিং ডিককের এগেনস্টে একটা ভালো ওয়েপন হতে পারেন, এবং আর্শদীপ সিংয়ের স্ট্যাট বলছে যে তিনি এখন পর্যন্ত ডিককে 35 বলে 3বার আউট করেছেন। তো এই দুইটা ম্যাচ আপ একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। আর এরপর পাওয়ার প্লের পরে যদি আপনি দেখেন যে পাওয়ার প্লেতে কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং এখন পর্যন্ত যে মিস্ট্রি প্রেজেন্টেশনের যে ব্যাপারটা আসে, কারণ সাউথ আফ্রিকার ব্যাটিং পাওয়ার প্লেতে এখন পর্যন্ত খুব একটা ভালো হয়নি, কিন্তু একই সাথে আপনাকে বিবেচনা করতে হবে যে ওরা যতগুলো ম্যাচ খেলেছে তার বেশিরভাগই খেলেছে হচ্ছে বোলিং পিচে। সো ওই জিনিসটা আসলে আমরা এখন বিবেচনা না আনাটাই সম্ভবত বেটার। আর এদিকে পাওয়ার প্লের পরে যদি আপনি মিডল ওভারটাতে দেখেন, 7 ওভার থেকে 14তম ওভার বা 15তম ওভার পর্যন্ত, সেখানে আপনার এখন পর্যন্ত ভারত সবচেয়ে ভালো স্ট্যাটিস্টিক্সের দিক থেকে, হ্যাঁ। কিন্তু আবার ওইদিকে আপনার যেটা বললাম যে ইন্ডিয়ার মিডল অর্ডারে বাহাতি ব্যাটসম্যান বেশি, সো শামসি তাদের এগেনস্টে কী করেন সেটা একটা দেখার ব্যাপার হবে। এই ফ্যাক্টরগুলো হয়তো ডিসাইডিং হয়ে যেতে পারে ম্যাচে। এই বিশ্বকাপে ভারতের জন্য যেটা সারপ্রাইজিং হয়ে এসেছে, কোহলির রান খরা। কোহলি আগের 5 বিশ্বকাপে তিনি 25টা ইনিংস ব্যাট করেছেন এবং তিনি রান করেছেন প্রায় 80-র উপরে গড়ে, 14টাতে তিনি 50 করেছেন, 2 অঙ্কের নিচে আউট হয়েছেন মাত্র 2বার। অথচ এই বিশ্বকাপে পুরো ভিন্ন রূপে কোহলি, মানে 7 ইনিংস ব্যাট করে মাত্র 75 রান করেছেন, যেখানে 10 পেরোতে পেরেছেন মাত্র 2বার। তাহলে এই যে কোহলির রান খরা, এই বিষয়টা কীভাবে দেখেন? আবার গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জেতার পর রোহিত শর্মা বলেছিলেন যে কোহলি ফর্ম নিয়ে কোনো চিন্তায় নেই তিনি, দুশ্চিন্তায় নেই তিনি, কারণ কোহলি সব রান ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন। এই কোহলির এই রান খরা এবং রোহিতের যে চিয়ার আপ, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, কোহলির রান করাটা খুবই সারপ্রাইজিং, কারণ হচ্ছে আইপিএলও উনি টপ স্কোরার ছিলেন, এবং এটা হতে পারে তার শেষ বিশ্বকাপ। সেক্ষেত্রে হয়তো অনেকের এক্সপেকটেশন ছিল যে কোহলি এবার খুব ভালো কিছু করবেন। এখন একটা ফ্যাক্টর হচ্ছে আইপিএল উনি টপ রান গেটার হলেও আইপিএলে যে পিচে খেলেছেন আর এখানে ইউএসএ বা ওয়েস্ট ইন্ডিজে যে পিচে খেলেছেন টোটালি ডিফারেন্ট। সো ওইটা আসলে খুব বেশি রিলেভেন্ট থাকে না। আর কোহলির রান করাটা যেটা একটা ব্যাপার হচ্ছে কোহলির ব্যাটিং স্টাইলের চেঞ্জের কারণ হচ্ছে আপনার গত 1-1.5 বছর ধরে কোহলি যেটা চেষ্টা, ভারত কিন্তু কোহলিকে 3 থেকে ওপেনিংয়ে নিয়ে এসেছে, আইপিএলও উনি ওপেনিংয়ে ব্যাটিং করেছেন, কিন্তু ওই যে পিচের ডিফারেন্সটা এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ভারত কোহলিকে ওপেনিংয়ে আনার পর থেকে তার উপর দায়িত্বটা এসে গেছে যে আপনার মানে অ্যাগ্রেসিভ ব্যাটিং করা। এখন যেটা, এবং এটার কারণ হতে পারে আপনার জয়সওয়াল বা এই টাইপের যে ব্যাটসম্যানরা এসেছেন, বা ওইদিকে আইপিএলে অভিষেক শর্মা বেশ ভালো ব্যাটিং করেছেন, তিনি যদিও বিশ্বকাপ দলে নেই। তো এই ব্যাটসম্যানদের উত্থানের কারণে কোহলিকে হয়তো কিছুটা প্রেশার মিডিয়ার থেকে হোক বা তার নিজের মনের যদি কিছুটা প্রেশার হয়ে থাকে যে তাকেও অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে হবে, কারণ অনেকে বলছিলেন যে কোহলির স্লো ব্যাটিংয়ের কারণে, কিছুটা স্লো, কোট অ্যান্ড কোট স্লো, কারণ কোহলির ব্যাটিং কিন্তু আসলে খুব একটা স্লো তা না, কিন্তু ভারত যখনই খারাপ করে বা রান ঠিকমতো হয় না তখন হয়তো অনেকের থাকে যে কোহলির স্লো ব্যাটিংয়ের কারণে দল হারছে। এখানে একটা ফ্যাক্টরটা হচ্ছে কোহলির কিন্তু আপনার
নর্মালি উনি সবসময় অ্যাঙ্কর রোলটা প্লে করেন, যে উনি অ্যাঙ্কর করবেন, বাকিরা হচ্ছে তাকে সেন্টার করে অ্যাটাকিং ব্যাটিং করে যাবেন। এখন ভারতের কিন্তু অ্যাটাকিং ব্যাটিং করার মতো রিসোর্সের অভাব নেই। রোহিত শর্মা আছেন, ঋষভ পন্থ আছেন, এরপর সূর্যকুমার আছেন, ইভেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং ভালো, বেশ অ্যাগ্রেসিভ ব্যাটিং করেন। তারপর তো আরও জাদেজা বা অন্যরা যারা আছেন তারা তো আছেন। তো বাট এরপরও এই বিশ্বকাপে ভারত বারবার কোহলিকে ওই যে অ্যাগ্রেসিভ ব্যাটিংই করতে দেখা গেছে, এবং বেশ কয়েকবারই হয়েছে যে উনি র্যাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। ইভেন লাস্ট ম্যাচ ইংল্যান্ডের এগেনস্টেও একটা ছক্কা মেরেছেন, কিন্তু তারপরেই আবার ওই যে স্যাম কারেনকে র্যাশ শট খেলতে গিয়ে আউট হয়ে গেল। এটা নিয়ে সবাই বলাবলি করছেন। ইভেন কোহলির বেশ যে কী বলে একসময় কোচ এবং যিনি কোহলিকে সবসময় সাপোর্ট করেছেন, রবি শাস্ত্রী, তিনিও পর্যন্ত বলছেন যে কোহলির এই জিনিসটা চেঞ্জ করা উচিত, কারণ এটা খুবই এভিডেন্ট যে কোহলির এই ব্যাটিংটার কারণে উনি ফর্ম পাচ্ছেন না। আজকে যদি কোহলিকে রানে ফেরাতে, আমার মনে হয় ভারতের ওই পুরনো স্ট্র্যাটেজিতেই চলে যাওয়া হচ্ছে। আজকে পিচটা এমন না যে আপনার একেবারে 200 বা 240 এরকম করতে হবে, সো 180 200 মোর দেন গুড এনাফ। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভারতের স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত, কোহলিকে সেন্টার করে রোহিত বা অন্য যারা আছেন ঋষভ পন্থ বা সূর্যকুমার, তারা অ্যাগ্রেসিভ ব্যাটিং করবে। এবং রোহিতের কিন্তু স্ট্রাইক রেট যে একেবারে খুব খারাপ তা তো না। রোহিতের যেটা কোহলির যেটা হয় যে আপনার প্রথমে কয়েকটা বল লাগে একটু সেট হতে, সে 10-15 বলস, তারপর তার স্ট্রাইক রেট কিন্তু ঠিকই 150-র কাছাকাছি, 150-140 এরকম থাকে। সো তার স্ট্রাইক রেট 150-40 থেকে বাকি যদি রোহিত বা পন্থ বা সূর্যকুমাররা যদি অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারেন, সেক্ষেত্রে ভারতের আসলে টেনশন করার কিছু নেই। এবং এই পিচটা যেটা বললাম একটু আগে, যে পিচটা একেবারে যে ব্যাটিং স্বর্গ যেটা বলে তা না, আবার ব্যাটিংয়ের জন্য খুব বেশি যে খারাপ তাও না। সো সেক্ষেত্রে কোহলি যদি অ্যাঙ্কর রোলে খেলেন, আই গেস উনি আজকে হয়তো কিছুটা ফর্মে পেতে পারেন। এবং যেটা হচ্ছে কোহলির হয়তো এটাও এমনও হতে পারে, যদিও পরের বিশ্বকাপ 2 বছর পরে ভারতে, বাট এমন হতে পারে এটাই তার শেষ টি-20 ইনিংস। সো কোহলির দিক থেকে চেষ্টার কমতি তো থাকবে বলে মনে হয় না, আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। কোহলি রানে ফিরুক, জমজমাট একটা লড়াই হোক, এবং আপনারা সবাই উপভোগ করুন। ইন্ডিপেন্ডেন্ট টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।